আমাদের মৃণালদা মাসিমা মনে হয় একটু সিদার কথা বল সিদা দাঁড়া দেবুদা দেবুদা গানে গানে জুটি বাঁধতে চলেছেন অরিজিৎ সিং এবং সোনু নিগম। ছবির নাম হলো সৃজিত মুখার্জির পদাতিক এবং আজকে ছিল সেই ছবিরই গান লঞ্চ। চলুন দেখে নি গান লঞ্চের কিছু সুন্দর মুহূর্ত। গানটা আমি আগে শুনেছি, দারুণ দারুণ একটা অন্যরকম ফিল। মানে আমি যেটা বারবারই সব ইন্টারভিউতেই বলছি একই কথা, এটা তো সেরাদের নিয়ে কাজ। মানে এই গানটার মধ্যে সমস্ত সেরারা আছে, তো সেই গান তো মানে বুকে বাজতে হবে। এবং ওই যে সৃজিতদা বললো না যে এই গানটা শুনবেন, শেয়ার করবেন, যা যা করতে হয় সোশ্যাল মিডিয়া যেমন আমি আপনাদের বুঝিয়ে নেবে। তা আমি এখন নিজে ভাবছি যে কখন আমার একটা ভিডিওর মধ্যে এই গানটা ব্যবহার করতে পারবো আমার নিজের ছবির গান। তো দারুণ। এবং ছবি মুক্তি পাওয়ার আগেই বিভিন্ন ফেস্টিভ্যালে আর কি অ্যাওয়ার্ড পাচ্ছে। এটা তো একটা গর্বের বিষয় যে সারা পৃথিবীর বিভিন্ন সব বড় বড় জায়গায় ফেস্টিভ্যালে চলে গেছে, ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে, এবং একটা অ্যাওয়ার্ড রিসেন্টলি পেয়েছে। দারুণ গর্বের বিষয় আমাদের। 2 বছর ধরে ছবিটার কাজ চলছে, ছবিটাই তো একটা জার্নি বলতে গেলে। হ্যাঁ, 2 বছর ধরে বলতে 1.5 বছর আগে আমরা, প্রায় 1.5 বছর আগে আমরা শ্যুটটা করেছি, এবং তারপর শ্যুট কমপ্লিট হওয়ার পর ডাবিং এর একটা প্রসেস চলেছে, এবং তারপরে এখন আবার রিলিজের একটা পর্ব চলছে, মানে টিজার, প্রথম মিউজিক, তারপর আস্তে আস্তে এক ধাপ করে এগোনো হবে আর কি। এবং রিলিজ হওয়ার পরেও খানিকটা চলতে থাকবে আর কি, বলা চলে যেরকম হয়। তো হ্যাঁ, একটা বড় সময়ের বলতে পারবো অভিজ্ঞতা। জার্নি কি বলবো, জার্নিটা আমার খুব কম দিনের ছিল। এখন বলতে পারি সেটা অনেক, মানে শুটিংটা হয়ে যাওয়ার পরে সেটা রিলিজ অবধি, এটা যেহেতু 2 বছর হয়ে গেল, সেই জন্য এখন জার্নিটা অনেক বড়। কিন্তু আমি ফোন পাওয়ার পর থেকে শুটিং হওয়া, এটা প্রায় 15-20 দিনের মধ্যে হয়ে গেছে আর কি। মানে আজকে ফোন এসছে সৃজিতদার, কালকে লুক সেট হয়েছে, 2-3 দিন পর লুক সেট হয়েছে, কারণ আমারও একটা প্রস্থেটিক ওরকম ছিল, যেহেতু বয়স্ক 60 বছরও দেখানো হয়েছে। তো 2-3 দিন লুক সেট হয়েছে, এবং তারপরে 1 সপ্তাহ পর থেকে শুট শুরু হয়ে গেছে, এবং শুটটা শুরু হয়েছে 15 দিন পর শুট করে শেষ হয়ে গেছে। তো ওই সময়টা খুব কম সময় ছিল, কিন্তু তার হয়ে যাওয়ার পরে এই যে জার্নিটা চলছে, এইটা বলতে পারি যে অনেকটা লম্বা চলছে। গানটাতে তো আইপিটি এর বর্ণাঢ্য সংঘের কথার সঙ্গে সঙ্গে মনে পড়লো, এবং আরেকটা মনে পড়লো যে সেটা অপ্রাসঙ্গিক পুরোটা নয়, আকালের সন্ধানে যে গানটা দিয়ে শুরু হয়েছিল, যেটার উল্লেখ একটু আগে করা হলো, সেই একই কি বলবো, একই মুডটা, যেটা বর্ণাঢ্য সংঘের গানের যে এনার্জি ছিল, যে জোরটা ছিল, সেটা পাওয়া গেল এতে। এবং যে ছবিতে যে সিকোয়েন্সটা দেখা গেল যে মৃণালদা আঁটছেন, সেটা খুবই, মানে যারা মৃণালদাকে চিনতেন তাদের কাছে ওই সিকোয়েন্সটা মৃণালদাকে ওইভাবে দেখাটা খুবই, কি বলবো, খুবই ন্যাচারাল। চঞ্চলকে তো আমি চিনি, যে তো মানে যে সমস্ত ব্যাপারগুলো করতে হয়েছে, চুল, হেয়ার ইত্যাদি, সেগুলো খুবই নিখুঁতভাবে হয়েছে। অভিজ্ঞতা বলতে গেলে ওই যে একটু আগে বলছিলাম, অভিজ্ঞতা বলতে গেলে সারাটা দিন কেটে যাবে। তবে এইটুকুই বলার যে তার বছর 2 আগে 1970-এ আমি প্রতিদ্বন্দ্বী করেছি বিভিন্ন কারণ বলতে ওই ইউনিভার্সিটিতে একটা ফিল্ম ম্যাগাজিন বের করার খাতিরে মৃণালদার সঙ্গে প্রথম পরিচয়। সেটা প্রথম পরিচয়টা মৌখিক পরিচয় না, টেলিফোনের পরিচয়। যাই হোক, তো তারপরে ওর বাড়িতে যাই, কথা হয়। তখন মৃণালদা ইন্টারভিউ করতে যাচ্ছেন, সেটা প্রতিদ্বন্দ্বী ঠিক পরই। তো মৃণালদা আমাকে বললেন যে দেখো, তুমি এক্ষুনি প্রতিদ্বন্দ্বী করেছো, কাজেই ইন্টারভিউতে তোমায় না নেওয়াটাই ভালো। সেটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতা একটা ওই ইন্টারভিউ সিন আছে, সেখানে তুমি না বড্ড ভালো ইংরেজি বলে ফেলেছো।
এবং আমার যে নায়ক সে হচ্ছে মধ্যবিত্ত বাঙালি ঘরের ছেলে, কাজে ওরা তো ভালো ইংরেজি বললে চলবে না, পরে দেখা যাবে। পরেটা হলো 1973 পদাতিক। আর পদাতিকে ওই যে বললাম যে আমরা সবাই একটা ফ্ল্যাটে গৃহবন্দী, এবং ছবিতেও তো আমরা সেখানেই গৃহবন্দী, এবং যেখানে আমরা সত্যিকারের গৃহবন্দী সেখানেই শুটিং হচ্ছে। এবং ওই অনেকটা ইম্প্রোভাইজ করে সকলের সঙ্গে কথাবার্তা বলে শুটিং হচ্ছে। সেটা সত্যজিৎটার সঙ্গে ছবি করার পরে এটা একটা একেবারে নতুন ধরনের অভিজ্ঞতা। এইটুকুই আচ্ছা, মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম নাম সলিল চৌধুরী, যিনি আপনার মেন্টর, এবং তার গলায় অরিজিৎ সিং এবং সোনু নিগমের গলায় সুরে হ্যাঁ একদম তাই। এবং লিরিক্স হলেন শৈলেন্দ্র। শৈলেন্দ্র মানে কি জানো তো? শৈলেন্দ্র মানে কিন্তু হচ্ছে যে আজারে পারদেশি। শৈলেন্দ্র মানে কিন্তু আরো অনেক গান। আমি আবেগপ্রবণ, আমি কিন্তু আবেগপ্রবণ অবশ্যই। যেই দিন থেকে আমি জানি যে এই গানটা ব্যবহার হয়েছে, ওই টিজারের জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল এটা শ্রীজিৎ একটা মানে দুর্দান্ত কাজ করেছে। এই ট্রিবিউটটা ছবি কলকাতা শহরকে দেওয়া, এই ছবিটা ভারতবর্ষকে দেওয়া, ভারতবর্ষের এই সময়কে দেওয়া, এবং জীবনের কথা বলা, বেঁচে থাকার কথা বলা। এই ট্রিবিউটটা খুব ইম্পর্টেন্ট একটা ট্রিবিউট, হোমেজ। এবং এটা শুধু ট্রিবিউটে বাধা থাকেনি, অনেক সময় হয় যে ট্রিবিউট হয় কিন্তু ট্রিবিউটটা সেরকম কোনো হোমেজে বাধা থাকেনি। সেটার মধ্যে থেকে যেটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে একটা আলোকিত উজ্জ্বল জীবনের কথা বলে, এবং সেটার যে ভিজুয়ালটা, সেখানে ভিজুয়ালটা, সেই ভিজুয়ালটাকে মধ্যে আমরা অত্যাচার দেখছি। এই অত্যাচার, এই অপারেশনটা কি শুধুমাত্র কি সেই সময়ের অপারেশন? সারা পৃথিবী জুড়ে এই মুহূর্তে প্যালেস্টাইনে যে ঘটনা ঘটছে, এই মুহূর্তে গাজাতে যে ঘটনা, গতকাল প্যালেস্টাইনে যে ঘটনা ঘটলো, মানে গাজাতে যে ঘটনা ঘটলো 50 জন কি করলো, সো এই সমস্ত কিছুকে মিলে বেঁধেছে। এবং একটা জিনিস আমি দেখতে পেয়েছি, সেটা হচ্ছে যে দুজনেই যখন গান গেয়েছে, দুজন যখন একসঙ্গে এসেছে, আমরা বলতে পারি যে এই প্রথম। এটা খুব বলার জন্য খুব সুন্দর। তোমাদের যারা তোমরা জার্নালিস্ট, তোমাদের জন্য যে এই প্রথম অরিজিৎ সিং আর সোনু নিগম একসঙ্গে গিয়েছে, তার থেকেও বড় কথা, তারা দুজন একেবারে সুপারস্টার। তারা দুজন তাদের সুপারস্টারের সমস্ত কিছুকে নামিয়ে নিয়ে এসে এই গানটার জন্য তারা তুলে ধরেছে। এইটা আমার কাছে মনে হয়েছে যে এটা ইম্পর্টেন্ট, এবং আমার গানটা অসাধারণ লেগেছে। মৃণাল সেন, সলিল চৌধুরী, শৈলেন্দ্র, তাকে তিনজনকে বেঁধেছে একটা ছবিতে। এটা আমার মনে হয় খুব সুন্দর। দর্শকদের বলবো যে এইটা হয়তো তথাকথিত প্রেমের গান না, অরিজিৎ শ্রেয়া যেরকম শোনা যায়, মানে এটা ভালোবাসার মরশুম না, এটা হলো বিপ্লবের মরশুম। এবার বিপ্লবের মরশুম এমন একটা সমাজের, এমন একটা সময়ের দলিল, যেটা আমাদের জানা খুব জরুরি, এবং হোপফুলি এই গানটা আপনাদের ভালো লাগে। দাদা পদাতিকের সেটা নিয়ে হ্যাঁ, ডেফিনেটলি পদাতিক খুবই অ্যাম্বিশিয়াস ছবি। এই ছবিটা নেহাতি একটা কমার্শিয়াল দিক ভেবে আমরা করিনি। এই ছবিটা একটা সময়ের দলিল, একটা লোকের দলিল, তাকে ট্রিবিউট দিয়ে করা। এবং তার সঙ্গে যেটা একটু আগে রোজিত মিশ্র বললেন যে উনি যাদের সাথে কাজ করেছেন, যেমন সলিল চৌধুরী, শৈলেন্দ্র, তাদেরকে এনে একসাথে ট্রিবিউট দেওয়া, ডেফিনেটলি এটা একটা বিফিটিং ট্রিবিউট টু মৃণাল সেন। এবং আরও আমি থ্যাঙ্কস জানাবো, দুজন খুব বড় গায়ক একসঙ্গে ডুয়েট গেয়েছেন, সোনু নিগম এবং অরিজিৎ সিং। গানটা তো একটা গান নয়, গানটা একটা আন্দোলন। ইউ ক্যানট কল দিস আ সং। গানটার মধ্যে রেভলিউশন আছে, একটা গতি আছে, একটা মেসেজ আছে, যেটা একটা জেনারেশনকে ভাবাবে, মানুষকে ভাবাবে, তার কথাগুলো, তার সুর। এই গানটা কিন্তু একটা নেহাতি গানের মতো আপনি ধরবেন না। দিস ইজ সামথিং দ্যাট উইল হ্যাভ অ্যান ইম্প্যাক্ট। যারাই শুনবে, ইট উইল হ্যাভ অ্যান ইম্প্যাক্ট, তার জীবনে অনেক লং লাস্টিং ইম্প্যাক্ট থাকবে এই গানটা। দীর্ঘদিনের ভাবনা দেখুন, আমরা এই ছবিটা তো প্রায় 2 বছর ধরে করছি, মানে প্যান্ডেমিকের পরে আমরা ঠিক করেছিলাম। অবভিয়াসলি একটা বড় ছবি করতে গেলে তার অনেক রকম থাকে, একরকম ভেবে শুরু করেছিলাম, তার হার্ডেলস আছে, বাজেট অনেক বেড়েছে, তার হার্ডেলস আছে, অনেক রাইটস আমাদের জোগাড় করতে হয়েছে, অনেক পুরোনো রাইটস কিনতে হয়েছে, আজকে সলিল চৌধুরীর কাছ থেকেও নিতে হয়েছে, শৈলেন্দ্রের কাছ থেকেও নিতে হয়েছে। সো এভরিওয়ান হ্যাভ
সাপোর্ট করেছে, সবাই কোঅপারেট করেছে, তারপরে দাঁড়িয়ে এরকম স্কেলের, আপনারা নিশ্চয়ই ছবিটা থেকে বুঝছেন যে কত বড় স্কেলের ছবি। তো আশা করি এই ছবিটা ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি উইল বি অ্যাপ্রিসিয়েটেড বাই পিপল। হ্যাঁ, অনেক ফেস্টিভ্যালে গেছে, রিসেন্টলি আই থিঙ্ক নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট স্ক্রিন প্লে পেয়েছে, কেরালা ফিল্ম ফেস্টিভ্যালে গেছে, বহু ফেস্টিভ্যালে গেছে, এবং আরও পাঠাবো আমরা। ওটা একটা রাউন্ড পাঠিয়েছি, এবার পাঠাবো, মানে এবার ছবিটা তো কমপ্লিট হয়েছে সব রকম দিয়ে, এবার আমরা উই আর সেন্ডিং মেন যেগুলো আছে সব জায়গায় পাঠাবো। And we are hopeful that all over the world. দেখুন, আপনি যদি আমাদের হাউসের ট্র্যাক রেকর্ড দেখেন, আমরা কিন্তু ওই রকমই ছবি করি যে ছবিতে আমরা বিশ্বাস করি। ইটস নট, আমাদের কাছে ছবি হচ্ছে আইডেন্টিটি। একটা ছবি আমরা কখনো ভাবি না যে এই ছবিটা প্ল্যান করলাম, এত টাকা খরচা করবো, এত রিকভারি হবে কি হবে না। আমরা সবসময় ভাবি যে এই ছবিটা আমাকে কি আইডেন্টিটি দেবে, আমার ছবির দর্শক এবং আমার ছবির যারা কাস্ট অ্যান্ড ক্রু আছে তারা কি আইডেন্টিটি। আমাদের যত ছবি দেখবেন, এর আগে আমরা শেষপাতা রিলিজ করেছি, তারপরে মহানন্দা রিলিজ করেছি, অপরাজিত রিলিজ করেছি, বৈরাক্ষী রিলিজ করেছি। তো দিস আর অল ফিল্ম দ্যাট দিস ডিফারেন্ট। ইটস নট, মানে আমরা সবসময় বলি যে ফিল্ম ইজ নট অনলি এন্টারটেনমেন্ট, ফিল্ম ইজ অলসো আর্ট, ফিল্ম ইজ অলসো কালচার। আমরা সেটাকে বেশিটা মাথায় রাখি, সেই আর্ট অ্যান্ড কালচারটাকে এন্টারটেনমেন্ট ফর্মে আনারটাই আমাদের কাজ। বর্তমান ইন্ডাস্ট্রি দেখুন, আপনি যদি বলেন যে ফিল্ম ইন্ডাস্ট্রি ইন অ্যাজ আ হোল, সবসময় পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে আছে। Because if you see after the advancement of OTT, after the advancement of television, ফিল্ম কিন্তু আজকে চ্যালেঞ্জ শুধু প্রথম নয়, ফিল্ম কিন্তু যবে থেকে টেলিভিশন এসেছিল আমাদের সোসাইটি তবে থেকে চ্যালেঞ্জ, কিন্তু সেটাকে ওভারকাম করে এসছে। তারপরে ভিডিও এসেছিল, স্যাটেলাইট এলো, তারপরে এখন OTT এলো, বাট চ্যালেঞ্জ সবসময় ফেস করছি আমরা। দ্যাট ইজ, এখন আমাদেরকে প্রত্যেক চ্যালেঞ্জের সাথে সাথে নিজেদেরকে তৈরি হতে হবে। নাও আমাকে ভাবতে হবে আমি এই ছবিটা কোন প্ল্যাটফর্ম যেটা বানাচ্ছি, ইজ ইট ফর দ্য OTT, ইজ ইট ফর দ্য বিগ স্ক্রিন, অর ইজ ইট ফর দ্য টেলিভিশন। আপনি এইটা ভেবে রেখে ডিরেক্টর বা প্রডিউসাররা যে বানায়, তো তিনটেরই দর্শক আছে। আজকে একটা অডিও ভিজুয়ালি চ্যালেঞ্জিং ছবি না হলে দর্শক হলে যাবে না। আজকে যদি আপনি একটা OTT কন্টেন্ট তৈরি করেন, সেটা কখনো হলে তোকে দেখবে না, তারা OTT দেখতে পছন্দ করবে। সো দিস ইজ এ থিং। এবং আমি সবসময় বিশ্বাস করি যে ছবিটা, সিনেমা দেখা ইজ আ কমিউনিটি অ্যাক্টিভিটি, সিনেমা দেখাটা ইজ নট অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি। ওকে, আমরা এমন ছবি তৈরি করা উচিত যে বন্ধু বান্ধব ফ্যামিলি সবাই হলে গিয়ে দেখবে। ছবি মুক্তি পাওয়ার আগেই অনেক আর্ট ফেস্টিভ্যালে ছবিটি পুরস্কৃত হয়েছে, তো সেটা নিয়ে কি বলবেন? খুবই আনন্দ হচ্ছে। এরকম একটা কাজ চট করে একজন অভিনেতা হিসেবে তো এরকম সুযোগ হয় না। এরকম একটা ছবি যেটা প্রায় একটা মহাকাব্যিক সময়কে আমরা ধরার চেষ্টা করেছিলাম ছবিটায়। 1.5 বছর আগে আমরা কাজটার মানে একটা যাত্রা শুরু করেছিলাম, সেই যাত্রার প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছি। আর কিছুদিনের মধ্যেই হয়তো আপনারাও ছবিটা দেখতে পাবেন, নিশ্চয়ই পাবেন। এবার খুবই আনন্দ হচ্ছে, মানে মুক্তির আগেই কিছু পুরস্কার তো একটা আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়, সেই ব্যাপারটাই হচ্ছে আর কি। যাত্রাটা কতটা সহজ এবং কঠিন ছিল? দেখুন, যাত্রা ব্যাপারটা সহজ কঠিনের ঊর্ধ্বে আসলে। মানে ব্যাপারটা হচ্ছে এই ছবিটা যে সময়ের কথা বলে, যে মানুষজনের কথা বলে, তারা বাঙালি জাতটাকে প্রায় গড়ে দিয়েছিলেন আর কি। মানে বাঙালির যে কালচারাল কোড, যে মানুষগুলো, সেই মানুষগুলোর গল্প বলে এই ছবিটা। ফলে মানে ভেবে দেখুন, বাঙালি এমন একটা জাত যে দাঙ্গা দেখেছে, যুদ্ধ দেখেছে, মন্বন্তর দেখেছে, আটপেটা খেয়ে থেকেছে। মানে যাত্রার হয়তো টিকে থাকারই কথা নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছে, খাদ্য আন্দোলন দেখেছে, কত কিছু দেখেছে, নকশাল আন্দোলন দেখেছে। এত যুদ্ধ সয়েও যে বাঙালি প্রত্যেক মুহূর্তে জানান দিয়েছে আমি বেঁচে আছি, তার শিল্পে, তার সংস্কৃতিতে, তার কাব্যে, তার সাহিত্যে। সেই সময়টার ক্রনিকল মৃণালবাবুর নিজের ছবিগুলো, ঋত্বিকবাবুর ছবিগুলো, বা সেই সময়ের সমসাময়িক অন্যান্য সাহিত্যে, বিজন ভট্টাচার্যের নবান্নে, বা এরকম আরো অজস্র কাজে।
সেই সময়টার প্রতি আমাদের এই সময়টার একটা ট্রিবিউট বলতে পারেন, একটা ফিরে দেখা বলতে পারেন, রিভিজিট বলতে পারেন, এরকম একটা ছবি। আমরা চেষ্টা করেছি যতদূর সম্ভব সৎ থেকে নিজেদের প্রতি কাজটা করার, আর কাজটা বেরোলে আপনারা বলবেন যে আমরা সফল হয়েছি কিনা। যে গানটা আমরা শুনলাম সেটা তো গান না, একটা আবেগই বলতে পারি। সেটা নিয়ে তুমি কতটা আবেগ? হ্যাঁ, খুবই, মানে এই গান মানে এখনো শোনা যায় কলকাতার রাস্তায়, কলকাতার স্ট্রিট কর্নারে। সেই রকম একটা গান যেটা অফিসিয়ালি কোনোদিন রিলিজড হয়নি। সেই অর্থে লিখেছিলেন শৈলেন্দ্র, সুর করেছিলেন সলিল চৌধুরী। এই যুগের দুজন স্টলওয়ার্ড গানটা গেয়েছেন, অরিজিৎ সিং এবং সোনু নিগম। ফলে গানটা একটা আশা করি ছবিতেও আলাদা মাত্রা যোগ করবে। এবং সেটা আপনারা গানটা দেখে ফেলুন, মানে গানটা অলরেডি অন এয়ার হয়ে গেছে, ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন, বহু জায়গাতেই পাবেন। আপনারা গানটা দেখে ফেলুন, কেমন লাগছে আমাদের জানান, কারণ আপনাদের মানে ভালো লাগা বা খারাপ লাগা সেইগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এন্টারটেনমেন্ট এবং লাইফস্টাইল সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন 71/1 MBর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। এছাড়াও বিনোদনের বিভিন্ন খবর পড়তে চোখ রাখুন 71/1MB.com এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।